সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান টেলিভিশন নিবেদিত নিয়মিত আয়োজন টেবল টকে। সঙ্গে আছি নুসরাত লাবণী। আজকে আলোচনার জন্য নির্ধারিত বিষয় হচ্ছে এই যুদ্ধের শেষ কোথায়। যুদ্ধের শেষ কোথায় সেটি আমরা জানবো। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমার ডান দিক থেকে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, সাংবাদিক ও লেখক। আমন্ত্রণ আপনাকে আমাদের স্টুডিওতে। সেই সঙ্গে রয়েছেন মেজর রেজাউল হান্নান শাহীন, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক। আমন্ত্রণ আপনাকেও আমাদের স্টুডিওতে। আমরা জানি যে গত কয়েক দশক ধরে মার্কিন প্রশাসন গোপনে এবং প্রকাশ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক বিষয়গুলোতে হস্তক্ষেপ করে চলেছে নানা উপায়ে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্যগুলো তাদের থাকে, সরকার পুনর্গঠন, প্রতিপক্ষকে উৎখাত, এই অঞ্চলে ক্ষমতা ভারসাম্য নতুনভাবে নির্ধারণ, নানাবিধ কারণ থাকে। আপনার কাছে আমার প্রশ্ন, জনাব আবু সাঈদ খান, চলমান যে সংকট মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে, সেখানে এটি শেষ আসলে কোথায় এবং পরিণতি বা আসলে কি হতে যাচ্ছে? শেষ হবে না, কেননা এই যুদ্ধের মধ্য দিয়ে যা বাণিজ্য অ্যাচিভ করার, যে বাণিজ্যিক সুবিধা পাওয়ার, সেটা যুক্তরাষ্ট্র নেবে। যেমন ধরুন, একটা হলো পানির দামে তেল নেওয়া, আর আগুনের দামে অস্ত্র বিক্রি করা, এটা তো রয়ে গেছেই। তৃতীয়ত আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো খানিকটা স্বাধীন স্বনির্ভর নীতি গ্রহণের চেষ্টা করছিল। তো এই ঘটনার পরে তারা আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না, মার্কিন মুখাপেক্ষী হয়ে যাবে, এবং মার্কিন সেটা চাচ্ছিল। তো এমনই একটা অবস্থায় এইটাকে জিয়ে রাখবে, এবং উনি বলেছেন যে 1 মাসের বেশি যুদ্ধ চালাবেন না, অর্থাৎ চালাবে না। এইটা হলো। আর একটা হচ্ছে যে বিকল্প, মধ্যপ্রাচ্যেও কখনো নিজের পায়ে দাঁড়াক, মধ্যপ্রাচ্যে মানে কখনো কোনো শক্তিমান নেতৃত্ব আসুক, এইটা কখনো যুক্তরাষ্ট্র চায় না। যারাই মাথা চাড়া দিয়েছে, জামান আব্দুল নাসের, তো এর আগে ডক্টর মোসাদ্দেক যখন ছিলেন, এমনকি এই যে ফয়সাল বিন সৌদ, যিনি এদের, তারা একটু স্বাধীন চেতা মনোভাব দেখিয়েছিলেন। তো তাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে তাদেরকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, যাতে মধ্যপ্রাচ্য কখনো সোজা না হয়ে কিংবা মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। একদিকে ইরানকে ঘায়েল করা, নেতানিয়াহু সহ মানে ইসরায়েলকে খুশি করা এই জন্য যে এটাও একটা ব্যবসায়িক স্বার্থ। যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করে হচ্ছে জুইসরা, ইহুদি বংশোদ্ভূত লোকেরা। তো তাদেরকে সঙ্গে আনা, তাদেরকে তুষ্ট রাখা, এগুলো হচ্ছে ট্রাম্পের নীতি। এবং আর একটা হতে পারে যে ট্রাম্প দেশের ভিতর কোণঠাসা হয়ে পড়েছে, বিভিন্নভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তো দেশের ভিতর কোণঠাসা হলে, দেশে তার ভাবমূর্তি উদ্ধার করতে হলে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, এটা কিন্তু একটা পুরানো কৌশল। সেই কৌশলও একই সঙ্গে বহুমুখী, বহুমাত্রিক স্বার্থ উদ্ধার করা বিষয়। এবং এই আমেরিকা তার যুদ্ধের মধ্য দিয়ে, যুক্তরাষ্ট্র তার যুদ্ধের মধ্য দিয়ে হার জিতে কিছু আসে যায় না। এই যুদ্ধের মধ্য দিয়ে তার বাণিজ্য, তার রাজনীতি ঠিক করা, এইটি হচ্ছে তার লক্ষ্য, এবং সেই লক্ষ্য বিকাশমান। আর একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, সেই অর্থনীতি এখন টিকে রাখার জন্য দরকার হচ্ছে বাইরে থেকে যে নগদ অর্থকড়ি পাওয়া, এবং সেইটা করতে হলে বিশ্বকে অশান্ত রাখা, এটা তার একটা আলটিমেট লক্ষ্য আছে, এবং তারই অংশ হিসাবে এটা তারা করলো। এবং ইরানের তো আলোচনায় রাজিই ছিল, এবং ইরানে যে ক্ষতিকর পারমাণবিক প্রকল্প আছে, এর কোনো প্রমাণও নাই। এটা অতীতেও আমরা দেখেছি, যখন সাদ্দাম হোসেনকে দেখি বিষাক্ত অনেক কিছু রয়ে গেছে, তো অস্ত্রপাতি রয়ে গেছে, সব কিছু প্রচার করা হলো, পরে প্রমাণ হলো না, তার কাছে এই ধরনের কোনো যে নাশকতামূলক অস্ত্রপাতি কিছুই নেই। তো এগুলো তো বিভিন্ন সময় হয়েছে, এবং এখন হচ্ছে যে বিশ্বে ট্রাম্প প্রমাণ করতে যাচ্ছে একটা বিশ্বের মোড়ল, যা কিছু যখন যারে খুশি মেরে ফেলবে, যা খুশি ঘাট ধরে নিয়ে আসবে, এইগুলো, এই অসভ্যতা, এই বর্বরতার চরমে উঠেছে। তো হ্যাঁ, একটা শেষ আছে, সেটা হলো যখন বর্বরতা, অসভ্যতা যখন চরমে ওঠে, তখন তার শেষ হয়। যে কারণে আমরা বিভিন্ন সাম্রাজ্যবাদের পতন দেখেছি, ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন দেখেছি, অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির পতন দেখেছি, আলেকজান্ডারের পতন দেখেছি। আপনি আশা করছেন মার্কিন সাম্রাজ্যবাদেরও পতন আমরা দেখব খুব শীঘ্রই? আমার তো মনে হয় না যে খুব বেশি দূরের ব্যাপার।
আশাবাদী। জানি না, হয়তো বা সেই দূর, আমাদের বয়স দিয়ে তো আর একটা জাতির বয়স কিংবা পৃথিবীর সভ্যতার বয়স তো বিচার হয় না, তবে পতন অনিবার্য। জি, ধন্যবাদ আপনাকে। মেজর রেজাউল হান্নান শাহীন, আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্পকে আমরা দেখলাম তিনি লক্ষ্য এবং সময়সূচি পরিবর্তন করলেন। শনিবার যখন হামলা শুরু হলো, ঘোষণা দিলেন তিনি যে ইরানিদের উদ্দেশ্যে আপনাদের দেশ ফেরত নিন। এরপরে তিনি সুর পাল্টে বললেন যুদ্ধটি দরকার ছিল যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকে, যাতে তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম থামানো যায়। প্রথমটি ছিল রেজিম চেঞ্জের একটি সুর, পরেরটি তো আলাদা। এই যে সুর পরিবর্তন কেন? আসলে এই মুহূর্তে ট্রাম্প কি চাইছেন? কখন তিনি তার চাওয়া পূরণ হলে থামবেন, আপনার কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। শুরুতেই আমার সহ আলোচক হিসেবে আমাদের সকলের শ্রদ্ধেয় আবু সাইদ ভাই আছেন, ভাইকে সালাম, এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই জন্য আমার তরফ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আপা, আপনাকেও সালাম এবং এশিয়ান টিভিকে ধন্যবাদ। দেখেন, অনেক আগে একটা বই পড়েছিলাম উইলিয়াম পি হান্টিংটনের লেখা। মানে বইটার বিষয়বস্তুটা ছিল যে ভবিষ্যতে ওয়ার্ল্ডের যে গ্লোবালাইজেশন, পোলারাইজেশন এবং যে ওয়ার্ল্ড অর্ডারটা হবে সেটা ধর্মের ভিত্তিতে হবে। ছোটোবেলায় পড়া, তখন অতটা বিশ্বাস করিনি, তো এখন করি। আর আবু সাইদ ভাই যে কথাগুলো বললেন, আমি সম্পূর্ণ কথার সাথে একমত। এখন আমরা যদি এই যুদ্ধটা কেন হলো একটু ইসরায়েল এবং আমেরিকান অ্যাঙ্গেলে চিন্তা করি। ইসরায়েলের কথা যদি চিন্তা করেন, নেতানিয়াহু ইসরায়েলের যতগুলো প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার ইতিহাসে ছিল, তার মতো এত কি বলা যাবে, তার মতো এত নৃশংস এবং মুসলিম বিদ্বেষী আমরা আর একজনকেও দেখি নাই, যে তার দেশে অত্যন্ত কোণঠাসা অবস্থায় আছে, তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান আছে, তাকে অপসারণ চেয়ে অনেক ব্যাপার স্যাপারগুলো হয়েছে, এবং তার জন্যেও একটা যুদ্ধ ছাড়া নিজের দলের সেভ করার কোনো অবস্থা নাই। একই কথা ট্রাম্পের ক্ষেত্রেও দেশে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার সমস্যা এবং নানাবিধ। তো এইসব কারণেও ঐতিহাসিকগতভাবে আমরা দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্টরা নিজেরা যখন একটু প্রবলেমে পড়ে, ব্যাকফুটে চলে যায়, তারা যুদ্ধের আশ্রয় নেয়। তো একই সাথে এই দুইটা আবার মিলে গেছে, যে ইসরায়েল হয়তো দেখেছে যে ট্রাম্পের মতো এইরকম একটা পাগলাটে, যুদ্ধ চায়, ইসলাম বিরোধী এবং মুসলিম বিদ্বেষী একটা প্রেসিডেন্ট অদূর ভবিষ্যতে কবে আসবে, তো এই মুহূর্তে একটা যুদ্ধ দরকার, কারণ এই কম্বিনেশনটা এর ভবিষ্যতে হয়তো নাও আসতে পারে। একই সাথে ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমরা জানি যে 8-9 মাস আগে ইসরায়েলের সাথে 12 দিনের যে ইরানের যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটার মেনলি তো ব্যালিস্টিক যুদ্ধ হয়েছিল, মানে মিসাইলের যুদ্ধ আর কি। তো সেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং বলতে গেলে আমরা নিজেরাও যে সারপ্রাইজটা হয়েছিলাম, যে আমরা ধারণা করতে পারি নাই যে ইরান এত শক্তিশালী, বিশেষ করে মিসাইল যুদ্ধে। যে কারণে আমেরিকা এবং ইসরায়েল যেটা মনে করেছিল, ইসরায়েলের কিন্তু সবসময় একটা নিজস্ব কনফিডেন্স ছিল। এই কনফিডেন্সটা আপনি ইসরায়েলি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর গত 30 বছরের যে কোনো কথায় পাবেন, যে আমরা ইরানকে একাই হ্যান্ডেল করতে পারবো, উই ডোন্ট নিড এনিওয়ান। এই কনফিডেন্সটা তাদের সবসময় ছিল। এই কনফিডেন্সে এবং কনফিডেন্সের কারণও ছিল, তারা তাদের ইন্টেলিজেন্সের উপরে প্রচণ্ড রিলাই করতো, তাদের টেকনোলজি, তাদের টেকনিকের উপরে প্রচণ্ড রিলাই করতো, এবং রিলাই করার কারণও আছে। তো তাদের এই ভুলটা ভাঙে গত 8-9 মাস আগে যে ইরানে যে অ্যাটাকটা করে এবং ইরানের কাছ থেকে যে রিটালিয়েশনটা তারা ফেস করে। তো এখন তারা দেখেছে, ইউএস এবং ইরান, তারা দেখেছে যে ইরান এখন যে অবস্থায় আছে, ওই যুদ্ধে ইরানের অনেক দুর্বলতাও প্রকাশ পেয়েছিল, যেমন তাদের এয়ার ক্যাপাবিলিটি, এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি, এ ধরনের অনেক দুর্বলতাও প্রকাশ পেয়েছিল, যে বিষয়গুলো ইরান পরে অ্যাড্রেস করেছে। তো এখন ইসরায়েল এবং ইউএস যেটা দেখেছে, যে ইরান এমন একটা অবস্থায় আছে যেখানে তারা নিউক্লিয়ার পাওয়ার আইদার অর্জন করে ফেলেছে অথবা কাছাকাছি চলে গেছে, আবার মিলিটারি পাওয়ারও ইরান অনেক শক্তিশালী। তো এই মুহূর্তে যদি ইরানকে একটা বক্সের ভিতরে বন্দি না করা যায়, তো মেবি ইরান আউট অফ রিচ হয়ে যাবে। আবার একই সাথে রাশিয়া এবং চায়নার সাথে ইরানের যে বন্ধুত্ব কিংবা যে পোলারাইজেশন, তো আলটিমেটলি তারা এই সময়টাকে বেছে নিয়েছে যুদ্ধ করার জন্য। এখন কথা হলো, এই যুদ্ধ কতদিন চলবে? এখন এখানে মন তো একরকম চায়, বাট আমার হিসাব অন্যরকম বলে। মন তো চায় ইসরায়েল হেরে যাক, ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাক, আমেরিকার একটা শিক্ষা হোক, ইরান জিতে যাক, এটা মন চায়।
বাট বাস্তবতাটা অন্য। কারণ আপনারা দেখলে খেয়াল করবেন যে ইরান একা একা যুদ্ধ করছে। ইরানের শক্তিটা কোথায়? ইরানের শক্তি হলো তার জনগণ, ইরানের শক্তি হলো তার ইতিহাস এবং তার ঐতিহ্য। কারণ ইরানের যে জনগোষ্ঠী, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং ইসরায়েল ধারণা করেছিল যে তারা হয়তো একটা রিজিম চেঞ্জ করতে পারবে, তারা হয়তো যেমন এই ক্ষেত্রে আমি অন্য একটা উদাহরণ দিই। যুদ্ধের ময়দানে এটাকে সেন্টার অফ গ্র্যাভিটি বলে, সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটিটা কি? যে আক্রমণ করে অথবা যে ডিফেন্ড করছে দুজনের জন্যই, যে সেন্টার অফ গ্র্যাভিটি হলো ওই জিনিসটা যেটা যদি আপনি কন্ট্রোলে নিয়ে নিতে পারেন তবে যুদ্ধটা থেমে যায় অথবা শেষ হয়ে যায়। এখানে আমি ইরাক যুদ্ধের উদাহরণ দিই। আমেরিকানরা প্রথমে মনে করলো ইরাকে যে আক্রমণ করলো, ইরাকের সেন্টার অফ গ্র্যাভিটি হলো সাদ্দাম হোসেন, মানে সাদ্দাম হোসেনকে মেরে ফেলতে পারলে ইরাকিরা যুদ্ধে তারা বিরতি দিয়ে দিবে, তারা খেই হারিয়ে ফেলবে, তারা স্যারেন্ডার করবে। পরে দেখা গেল যে না, সাদ্দাম ক্যাপচারের পরেও যুদ্ধের কোনো কিছু হলো না। তখন তারা ধরে নিল যে এটার সেন্টার অফ গ্র্যাভিটি মনে হয় সাদ্দামের যে অনুগত বাহিনী আছে, রিপাবলিকান গার্ড টাইপের এরা। পরে দেখা গেল সেটাও না। তো ইরানের ক্ষেত্রেও আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং ইসরায়েল বারবার মনে করেছে যে ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি মনে হয় খোমেনি। তো দেখা গেল যে না, খোমেনিকে মারা গেলেও ইরানের যুদ্ধের কোনো প্রভাব পড়ছে না। সেকেন্ড খোমেনি, থার্ড খোমেনি তারা টেক ওভার করছে। এবং আবার একটা তাদের ধারণা হলো অনেকের, এটা একটা স্কুল অফ থট, তারা মনে করে যে ইরানের যে সিনিয়র কমান্ড এশালন আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারলে মনে হয় ইরান যুদ্ধে রণভঙ্গ দিবে। বিষয়টা গেল না, সেরকম না। ইরানের কালচারের ওরকম নাই। সেকেন্ড লাইন, থার্ড লাইন তারা টেক ওভার করে নেয়। আমি কালচার এবং ইতিহাসের কথা কেন বলছি? আপনি ইরানের ইতিহাস পড়লে দেখবেন যে তারা, ইরানের সাধারণ জনগণ অন্য সময়ে যা হোক, অন্য সময়, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ইরানের জনগণ সম্বন্ধে আমাদের যতটুকু নলেজ আছে, আমার ধারণা আমাদের এই নলেজে একটা ঘাটতি আছে। কেন বলি? আমাদের নলেজের সোর্সটা হলো, আমাদের যে সোর্সগুলা, এই সোর্সগুলার বেশিরভাগই ইংলিশ, মানে ওয়েস্টার্ন সোর্স। আমরা ওই অ্যাকচুয়াল ভিতরের কালচারটা, পিকচারটা পাই না। কারণ ইরানের জনগণের মাইন্ড সেট আপটা এরকম, তারা আত্মসমর্পণকে খুব ভয় পায়। অনেক জাতি আছে তারা মৃত্যুকে ভয় পায়, আত্মসমর্পণকে এটাকে খুব ইজি মনে করে। বাট ইরানের জনগণ আত্মসমর্পণকে খুব ভয় পায়, অমর্যাদাকে খুব ভয় পায়। তো এখানে এইটা গ্যারান্টেড যে ইরান স্যারেন্ডার করবে না, যুদ্ধাবস্থায় তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, হ্যাঁ সকল এটা মত হবে, এবং ইরান স্যারেন্ডার করবে না। তারা তাহলে আসলে কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত পরিণতি? আচ্ছা, এইখানে আমার যেটা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শুরু তো করেছে ইসরায়েল এবং আমেরিকা। তো তারা তাদের প্রথম অ্যাসেসমেন্টগুলোতে ভুল হয়েছে যে সিনিয়র লিডারশিপ, খোমেনি মারা যাবে, সিনিয়র লিডারশিপ মারা যাবে, ইরান একটা বিরতি দেবে না, এটা তো হয় নাই। তাদের সেকেন্ড অ্যাসেসমেন্টটা ছিল যে না, যে ইউএসএ এবং ইসরায়েলের যে কম্বাইন্ড যে অ্যাটাকটা, এটা হয়তো ইরান ইনিশিয়াল থ্রাস্টটা সার্ভাইভ করবে না, অথবা করলেও ওইভাবে রিটেলিয়েট করতে পারবে না। এবং ইরানের ভেতরের যে জনগণ আছে, এই প্রশাসন বিরোধী, এরা হয়তো সামনে আসবে, একটা বিক্ষোভ হবে, তারা টেক ওভার করবে, ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। বাট আলটিমেটলি এই হিসাবগুলো কাজ করে নাই। এখন ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য মুখ রক্ষা করার একটা অব্লিগেশন চলে আসছে, যে তারা সার্টেন ডিগ্রি অফ সাকসেস না দেখালে তারা এই যুদ্ধ থেকে ডিসএনগেজ তারা করতে পারছে না। তো আমার এখন মন বলে যে তারা দুইটা জিনিস ট্রাই করবে। একটা জিনিস সত্যি, যে রিজিম চেঞ্জ, তাদের যে উদ্দেশ্য, রিজিম চেঞ্জ ইরানে হবে না। ইরানের যে শেকড় এত গভীরে, এই রিজিম চেঞ্জটা ইম্পসিবল। আর রিজিম চেঞ্জ করতে গেলে এয়ার ব্যাটেল দিয়ে সম্ভব হয় না, সেখানে গ্রাউন্ড ফোর্সের ইনভেশন লাগে, দেশ দখল করতে হয় ইরাকের মতো, যেটা ইরানের ক্ষেত্রে ইম্পসিবল। ইরানের যে ভৌগোলিক অবস্থা এবং যে ন্যাচারালি যেভাবে প্রোটেক্টেড, ইরানের ক্ষেত্রে এটা ইম্পসিবলের মতো। এবং ইরান 8-10টা দেশের থেকে অনেক বেশি শক্তিশালী। ইউএসএ যাদের সঙ্গে যুদ্ধ আগে করেছে, ইরাক কিংবা সিরিয়া কিংবা ভিয়েতনাম, তাদের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। তো যতই ট্রাম্প বলুক, ওই গ্রাউন্ড ফোর্স ইনভেশনের দিকে যাবে না। তো তার মানে আমার একটা সিক্স সেন্স বলছে যে তারা তাদের অ্যালাই যে আরাবিয়ান কান্ট্রিগুলো আছে, সৌদি আরব,
তারপরে মধ্যপ্রাচ্যের দেশগুলো মধ্যপ্রাচ্যের যেগুলো, বিশেষ করে জি। সৌদি আরব এবং আরব আমিরাত এদেরকে ব্যবহার করবে ইরানের বিপক্ষে। জি, কাতার আপনার কাছ হয়তো থেকে এই রিপ্লাই বিষয়ে করবে না। আমি আরো শুনতে চাই। এই প্রসঙ্গটি নিশ্চয়ই আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তার আগে আমি নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকবেন দর্শক। আমন্ত্রণ আরও একবার সবাইকে টেবল টকে। জনাব আবু সাঈদ খান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তো শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে তাদের প্রতিবেশী দেশগুলোর দিকে। আমরা জানি যে এসব হামলায় তাদের টার্গেট আসলে সেসব ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক এবং জ্বালানি স্থাপনাগুলোতেও কিন্তু লক্ষ্যবস্তু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব দেশের নিরাপদ ভ্রমণ, পর্যটন এবং আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠা দীর্ঘদিনের যে ভাবমূর্তি সেটি। এই প্রেক্ষিতে ইতোমধ্যে ইরানের যে কোনো হামলা মোকাবেলা এবং নিজেদের নিরাপত্তা, নাগরিকদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এবং প্রশ্ন হলো যে ইরানের এই হামলাকে তারা যখন বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করছে, সেক্ষেত্রে যুদ্ধে শেষ পর্যন্ত এই দেশগুলো জড়িয়ে পড়বে কিনা, তাহলে আসলে বৈশ্বিক কি প্রভাব পড়বে? আচ্ছা, প্রথমত হচ্ছে ইরান কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছে বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য ইত্যাদি মধ্যপ্রাচ্যের একটা ইউনিটির চেষ্টা কিন্তু ইরানের পক্ষ থেকে ছিল এবং কিছু ক্ষেত্রে সাফল্য আছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সঙ্গে তাদের হাত প্রসারিত ছিল। কিন্তু ইরানের সামনে ইরান আক্রান্ত হওয়ার পরে তার জন্য কোনো অল্টারনেটিভ ছিল না। অর্থাৎ তার একমাত্র হচ্ছে যে মার্কিন ঘাঁটিগুলোকে হামলা করা, আর এই মার্কিন ঘাঁটিগুলো হামলা করা মানে হচ্ছে ওই দেশগুলো আক্রান্ত হবে এবং এইটা ইরানের না জানার কথা না, কিন্তু ইরানের সামনে অন্য কোনো বিকল্প ছিল না, যে কারণে টিকে থাকার জন্য তারা এইটা করেছে। এখন এই দেশগুলো আরব আমিরাত থেকে সৌদি আরব, আরব আমিরাত সবাই তারা এখন ইরান বিরোধী অবস্থান গ্রহণ করেছে। কিন্তু এর মানে এই না যে তারা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়াতে চাইছে। তারা কি সম্ভাবনা দেখছেন না আপনি? না, চাইছে না। এই জন্য চাইছে না কেননা এই যুদ্ধের মধ্যে দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে। যেমন ইতিমধ্যে তাদের কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেমন ধরেন দুবাইয়ের একটা ভাবমূর্তি গড়ে উঠেছিল, কাতারের ভাবমূর্তি গড়ে উঠেছিল। ইউরোপিয়ানরাও পর্যন্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে পৃথিবীর সমস্ত ধনকুবেররা সেখানে অবস্থান করত। সেখানকার হোটেলগুলো, পর্যটন শিল্প প্রসারিত হয়েছিল। সেখানে সিনেমা শিল্প থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু এবং বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছিল। একটা আলাদা ভাবমূর্তি এবং খানিকটা নিরপেক্ষ ভাবমূর্তিও গড়ে উঠেছিল। কিন্তু সেটা এখন একটা জিনিস হয়ে গেছে হামলার পরে যে এই জায়গাগুলো নিরাপদ না। এবং তো এই নিরাপদ না, এখন যেটা হচ্ছে যে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া এত সহজ না। উনি যথার্থই বলেছেন যে এত সহজ না এটা। অতএব তারা মার্কিনের সঙ্গে হাত মিলে ইরানকে নিশ্চিহ্ন করে দেবে এমন বোকামি তারা করবে না। তারা খানিকটা সেবা দাস, মেরুদণ্ডহীন নেতৃত্ব, রাজা বাদশাহ আমিরদের যেটা হয়, তাদের সেই মেরুদণ্ড সোজা না, তারা সেইভাবে বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে না। কিন্তু তারা এটা বুঝতে পারে যে এখানে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্য দিয়ে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা বঞ্চিত হবে। যেটা আমি বলছিলাম, তেল বিষয়ে মানে পানির দামে তেল কিনে নেবে, তাদেরকে অস্ত্র সম্ভার গড়ে তুলতে হবে। এর আগে এখানে সব মার্কিনই বেচ ছিল, এখন তাদেরকে বলবে তোমরা অস্ত্র নাও। এবং সেই অস্ত্র মানে হচ্ছে সেই অস্ত্র, বিদেশি অস্ত্র নিয়ে তারা নিজের পায়ে দাঁড়াবে এমন তো না, কেন তাদের তো আর কোনো নিউক্লিয়ার প্রজেক্ট করে দেবে না। তাদেরকে যে সব অস্ত্র দিবে সেই অস্ত্রগুলো চালানোর লোকও তাদের সেইভাবে নাই এবং ওই অস্ত্রের জন্য তার ভাড়াটে সৈন্য দরকার, আরবিয়ান কান্ট্রির যে অবস্থাগুলো। অতএব সেখানে কি হবে, তারা তাদের যা অর্জিত আয়, একদিকে আয় কমে যাবে আর একদিকে অস্ত্র কিনতে হবে এবং অনেক ক্ষেত্রে তারা মার্কিনই মানে আজ্ঞাবহ পরিণত হবে। তো এইটা তারা বুঝতে পারছে। অতএব তারা যত কড়া মার্কিন আজ্ঞাবহ কি তারা ইতিমধ্যেই নয়? ইতিমধ্যে আজ্ঞাবহ, সেখান থেকে বেরোনোরও চেষ্টা আছে। একেবারে যে ওরা সবসময় আজ্ঞাবহ, ওরা নিজেদের অর্থনীতি চায় না, নিজের দেশের ভবিষ্যৎ চায় না এমন তো না। তারা কিন্তু তারা তাদের নিজস্ব। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভূমিকাটা তো খুব গুরুত্বপূর্ণ। কি হবে আসলে খুব সুনির্দিষ্টভাবে যদি বলেন? মধ্যপ্রাচ্যের এখন আমার মনে হয় বাইরে যে স্টেটমেন্ট যেটা দিক, যাই করুক, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না এবং যুদ্ধকে তারা উদ্যোগী হবে থামাতে। তাদের থামানোর ক্ষমতা কম, তবে তাদের তো উদ্যোগ থাকবেই এবং এটা তো বাইরের শক্তি ছাড়া তো আর এটা কোনো কেউ মানে যেটাই হোক, ইউরোপিয়ান
কিংবা জাতিসংঘ ইত্যাদির মাধ্যমে একটা মুখ রক্ষারই হবে। তবে যেটা চাচ্ছে যে যেটা তাকে ঘায়েল করতে পারে নাই, ইরানকে যতটা ঘায়েল করতে চেয়েছিল প্রথম হামলায়, যতটা ইরান যতটা হতোদ্যম হয়ে পড়বে সেটা পড়ে নাই। তো এখন তারা আর একটা হয়তো আরও দু একটা টেস্ট কেস খেলবে, তারা ফাইনাল খেলবে না, আরও দু একটা টেস্ট কেসে যাবে, যে দেখি মানে তাদেরকে নিজস্ব একটা সম্মানজনক জায়গায় গিয়ে, অর্থাৎ যুদ্ধে একটা জয় জয় ভাব এনে তারা যুদ্ধ লাগাম টানবে। এটা হচ্ছে তাদের জন্য বিষয়। আর এই লাগাম টানার সঙ্গে এই দেশগুলো থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে চীন এবং রাশিয়া যারা ইরানকে সমর্থন করেছে, নিন্দা জানিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে তারাও তাদের এই সময় তারা পৃথিবীতে কোনো যুদ্ধের জন্য তারা প্রস্তুত না। চীন তো নাই, চীন মনে করে তার বাণিজ্যিকভাবে তার যে পরিকল্পনা নিয়ে, চীন কিন্তু হঠাৎ করে কিছু করার দেশ না, সে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এবং চীন হয়তো মনে করছে আগামী 20 বছরের মধ্যে সে পৃথিবীর সুপার পাওয়ার হবে। অতএব তার আগে সে কোনো উস্কানিতে কিংবা কোনো কাজে জড়াবে না। হয়তো সেই এখানে চীন এবং রাশিয়া দুটোই লাভবান হবে, বাণিজ্যিকভাবে ইরানের সঙ্গে লাভবান হবে, অর্থনৈতিকভাবেই হবে। ইরানকে তারা অস্ত্র দিবে এবং কোনো আরও মারণাস্ত্র যেগুলো হয়তো দেয়নি সেগুলো দিবে, কিন্তু তারা হবে না। আর একটা সরাসরি যোগদান করবে না সামরিক ক্ষেত্রে, করবে না। আর একটা হলো যে পৃথিবীতে এখানে চীন রাশিয়া সবাই বুঝতে পারে যে পৃথিবী মানে এক বিশ্ব, মানে একক শক্তির দেশ, মার্কিন একেবারে এক মোড়লের দেশ, এটা কারোর জন্য সম্মানজনক না। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন পৃথিবীতে এক ধরনের ভারসাম্য ছিল, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। তো আর একটা ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে তোলার পরিকল্পনা অনেকেরই আছে, এমনকি বিভিন্ন স্টেটমেন্টের মধ্য দিয়ে সেটার প্রকাশ ঘটে। তো এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে এই যুদ্ধের মধ্য দিয়ে দুটো জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো এমন যে পৃথিবীতে কে কার সঙ্গে আছে, এই ধরনের এক ধরনের পোলারাইজেশন হচ্ছে। যেমন ভারত, আমি একটু বলি যেমন ভারত বিপদে পড়েছে, কেননা ভারতে সেখানে এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি, এবং কংগ্রেস সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে সবাই এটা বাংলাদেশও তার বিবৃতিতে কোনো নিন্দা জানায়নি, বরঞ্চ উল্টো সুর আমরা শুনেছি। বাংলাদেশেও একটু দোদুল্যমান অবস্থা ছিল। প্রথমত হচ্ছে বাংলাদেশ একটা দড়ি মাছ নাচুই পানি, অর্থাৎ সরাসরি নিন্দা না জেনে ওখানে হামলা হয়েছে ইত্যাদি একটা স্টেটমেন্ট করেছিল বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ তার ভারসাম্য, বাংলাদেশের বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম নেই কোথাও, নাম নেই, বরঞ্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা হয়েছে। এবং সেই স্টেটমেন্ট আসলে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে এই স্টেটমেন্ট, সেটা আপনার কাছে আসলে কেমন? বাংলাদেশের না না, মোটেই ঠিক ছিল না। এবং বাংলাদেশ এটাকে ব্যালেন্স করতে গিয়ে সে পরবর্তীতে খামেনি হত্যার নিন্দা জানিয়েছে। তো এটা তার পরবর্তী সংযোজন। বাংলাদেশও এই ক্ষেত্রে সেই স্টেটমেন্ট, সেই ধরনের সাহসী ভূমিকা নিতে পারে। সেটি কেন আপনার কি মনে হয় আপনার ব্যাখ্যায়? বাংলাদেশের এখন পররাষ্ট্রনীতি, যে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি যেটা ছিল কিংবা দীর্ঘদিন ধরে বাংলাদেশ যেটা অনুসরণ করবে, তো পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়, শেখ হাসিনার সময় এটা নষ্ট হয়ে গেল, সেটা ভারত ঘেঁষা নীতিতে পরিণত হলো। অন্তর্বর্তী সরকার সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে সেটা মার্কিন ঘেঁষা নীতিতে পরিণত হলো। কিন্তু মার্কিন এবং ভারত উভয়ের সঙ্গে সম্পর্ক লাগবে, এতে কোনো ব্যাপার না, কিন্তু মার্কিনের সঙ্গে সব জায়গায় মর্যাদাপূর্ণ সম্পর্ক দরকার, সব জায়গায় বোঝাপড়ার সম্পর্ক দরকার। যেমন ধরুন যে অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার সময় মার্কিনের কাছ থেকে বিরাট কেনাকাটির একটা ফর্দ ধরিয়ে দিয়ে গেল। আর ট্রাম্প সাহেব এখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বলল যে তাড়াতাড়ি জিনিসপত্র কিনেন, যেগুলো অর্ডার আছে এটা তাড়াতাড়ি সাপ্লাই দেন। তো এই যে ব্যাপারটা, এটা খুবই একটা সরকার প্রধানের কাছে এই ধরনের ফরমান পাঠানো কিংবা এই ধরনের তার অভিনন্দন বার্তায় এই ধরনের বক্তব্য যোগ করা, এটা আমাদের জন্য মোটেই সম্মানজনক না। কিন্তু আমরা ট্রাম্পের সেই ঔদ্ধত্যপূর্ণ স্টেটমেন্ট আমরা লক্ষ্য করেছি। তো এই ঔদ্ধত্যপূর্ণ এবং পরবর্তীতে এমনটাই মনে হয়েছে যে এটা বোধহয় একটা মার্কিন ঘেঁষা একটা পররাষ্ট্রনীতি হবে। তো তারপরেও
নতুন সরকার এসে অনেক কিছুই চেঞ্জ করছিল, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীকে চেঞ্জ করলো না। তো সেই পররাষ্ট্রমন্ত্রী যিনি এই সব চুক্তি করেছেন, পোর্ট ছেড়ে দিতে যাচ্ছেন, এই পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তখন স্বাভাবিকভাবে একটা মনে হতে পারে যে আমরা বোধহয় এখন মার্কিন ঘাসা পররাষ্ট্রনীতি, যেটা মিডল ইস্টের দেশগুলো অনুসরণ করছে, এমনই একটা অনুসরণ করছে। কিন্তু অতীতে বাংলাদেশ তো একটা তার ডিফাইন্ড পররাষ্ট্রনীতি আছে, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি আছে, যেটা পরবর্তীতে আগের সরকারগুলো কম বেশি সেটা কিন্তু অনুসরণ করেছে। কিন্তু সেটা শেখ হাসিনা সরকার পারে নাই, অন্তর্বর্তী সরকার পারে নাই। দুই সরকার দুই দিকে ঝুঁকে পড়েছে। তো এখন এবং পররাষ্ট্রনীতিটা তারই আমরা প্রতিফলন লক্ষ্য করছি। অতএব এই ঘটনার মধ্য দিয়ে পৃথিবীর অন্যান্য দেশগুলো তার নিজস্ব অবস্থান স্পষ্ট করার বিষয় রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। মেজর রেজাউল হান্নান শাহীন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সামরিক আপনি যেহেতু নিরাপত্তা বিশ্লেষক, সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, একটা যুদ্ধের আসলে স্থায়িত্ব সামরিক বিশ্লেষণের দিক থেকে কিছুর উপর নির্ভর করে? সেটা কি অবজেক্টিভের উপর? সে অবজেক্টিভ কি হিডেনও হতে পারে, প্রকাশ্যও হতে পারে? এই যুদ্ধের ক্ষেত্রে আসলে অবজেক্টিভটা কি? প্রথমত যে কোনো যুদ্ধ বিশেষ করে এই শতাব্দীর যে কোনো যুদ্ধ, কাগজে কলমে যেটাই লেখা থাক না কেন, রাজনীতি যেভাবে হোক না কেন, এটার পেছনের আসল উদ্দেশ্য ইকোনমিক, অর্থনৈতিক, সামনের কারণ যেটাই হোক না কেন। তো এই যুদ্ধেরও আসল কারণটা কিন্তু অর্থনৈতিকই। তো তার সাথে আমি অ্যাড করব যে ইরানকে একটা বক্সের ভিতরে ফেলে দেওয়া, বাট আসল কারণ হলো অর্থনৈতিক। তো ওই অর্থনৈতিক গোলটা কতটুক অর্জিত হলো সেটা আমরা দেখতে পাবো না। তো আমরা অন্য কিছু সিমটম নিয়ে বুঝতে পারবো যে আচ্ছা এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে, কখন থামবে। যেমন আমরা খবর দেখছি বিভিন্ন জায়গা থেকে, কারণ এই বিষয়ে আর একটা বিষয় বলে রাখি যে পৃথিবীতে আমেরিকা একমাত্র দেশ যার ওই ক্যাপাবিলিটি আছে যে বিশ্বের যে কোনো জায়গায় যে এসে যুদ্ধ করতে পারে। এই ক্যাপাবিলিটিটা আর অন্য দেশের নাই। একই সাথে একটু আগে সাইদ ভাই বললেন যে আমেরিকার সাম্রাজ্যবাদেরও পতন হবে। আমি আগামী 50 বছরে দেখছি না। কেন দেখছি না? চায়না হয়তো ইকোনমিক্যালি উপরে চলে যাবে, বাট মিলিটারিলি যাবে না। এই কারণে আমেরিকার সব থেকে বড় সুবিধাটা হলো তার নিজের বাউন্ডারিতে যুদ্ধ করতে হয় না। সে সারা বিশ্বে যুদ্ধ করে বেড়ায়, বাট তার বাউন্ডারিতে যুদ্ধ হয় না। আমি 100% গ্যারান্টেড, ইরানের বাউন্ডারি যদি ইউএসের সাথে হতো, এই আক্রমণটা এত সহজে আমেরিকা করতো না। আমেরিকার জনগণকে মিসাইল ফেস করতে হয় না, আমেরিকার জনগণকে এই ধরনের আক্রমণ ফেস করতে হয় না, যে কারণে ওই লাক্সারিটা ইউএসের আছে। তো যেটা বলছিলাম, প্রথমত ইউএসের যে আরও অনেকগুলো এনগেজমেন্ট আছে, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়ার খবরগুলোতে দেখছি যে ইউএসের মিসাইলের ঘাটতি দেখা দিচ্ছে। তাদের অলরেডি 15 to 20% স্টক শেষ হয়ে গেছে, এবং এই মিসাইলগুলো তৈরি করতেও অনেক বেশি সময় লাগে। টমাহক যে মিসাইলটা তারা সব থেকে বেশি ইউজ করে, এই মিসাইলটারই সব থেকে বেশি ঘাটতি হয়ে গেছে। ইউএসের যারা ডিফেন্স, মেজর হান্নান শাহীন, আপনার কাছে এই বক্তব্যটিরই বাকি অংশ আমি শুনবো। তার আগে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ফিরে এসে আমি আপনার কাছেই ফিরবো। দর্শক সঙ্গেই থাকুন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তার বাকি অংশ শুনবো বিরতির থেকে ফিরে। আপনারা দেখছেন টেবল টক। আমন্ত্রণ আরও একবার সবাইকে। মেজর রেজাউল হান্নান শাহীন, আপনার কাছে বিরতি থেকে যাবার আগে আমার প্রশ্ন ছিল, সামরিক বিশ্লেষণের দিক থেকে একটা যুদ্ধের অবজেক্টিভ কি, এবং চলমান ইরান যুদ্ধের অবজেক্টিভ কি, সেটি কখন অর্জিত হবে? আপনার বিশ্লেষণ শুনছিলাম। তো আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো যে অবজেক্টিভ তো একটা বড় অবজেক্টিভ হলো ইরানের রেজিম চেঞ্জ করা, যেটা তারা বলছে। তো আর আপনি যেটা বলছিলেন যে যুদ্ধ কত দূর টেনে নেওয়া যাওয়া হবে, আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সুবিধা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জনগণকে কোনো মিসাইল সহ্য করতে হয় না, আক্রমণ সহ্য করতে হয় না। একটা জিনিস সেটা যেটা আমরা সামরিক বিদ্যায় শিখেছি, সেটা হলো কি যে কোনো যুদ্ধের স্থায়িত্ব নির্ধারণের সব থেকে বড় ফ্যাক্টরটা হলো লজিস্টিক ব্যাকআপ। মানে আপনার লজিস্টিক্স ব্যাকআপ কেমন আছে, এইটা ডিফাইন করে যে আপনি যুদ্ধটাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো আমরা বিভিন্ন খবরে যেটা দেখছি যে ইউএসের লজিস্টিক ব্যাকআপের যথেষ্ট ঘাটতি ইতিমধ্যে দেখা দিয়েছে, বিশেষ করে মিসাইল এবং অন্যান্য। কারণ ইউএসের তো অনেকগুলো ফ্রন্ট আছে। যেমন আমরা পত্রপত্রিকায় দেখছি ওয়েস্টার্ন খবরগুলোতে যে অলরেডি তাইওয়ান থেকে প্রতিবাদ আসছে যে আমরা তো চীনকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করছি, কারণ তোমরা তো এখন আমাদেরকে প্রোটেকশন দিতে পারবা না।
তো এই বিষয়টা ইউএসের একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তো যুদ্ধটা এখানে আরও কিছু ফ্যাক্টর কাজ করবে এখানে, যে যুদ্ধে ইউএসের কিছু ব্যবসায়ী কিংবা ইউএসের তথাকথিত কিছু মানুষ বড়লোক হলেও সাধারণ জনগণকে কিন্তু সবসময় ইউএস এই যুদ্ধের ব্যয়টা বহন করতে হয় তাদের জীবনযাত্রায়। তো অলরেডি আমরা দেখছি যে ইউএসের ভিতরে সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে, একটা বড় ধরনের প্রতিবাদ শুরু হয়েছে এবং আমার ধারণা এটা আরও বাড়বে এবং গ্লোবালি এই বিষয়টা আরও বাড়বে। একই সাথে আমরা কাতারের যে কাতার থেকে যে গ্যাস ইউরোপে আমদানি হয় এবং ইউরোপ আগে তো ইউক্রেনের গ্যাসের উপরে নির্ভর করতো, রাশিয়া এবং ইউক্রেন, তা এখন তো সেটা পারছে না, কাতারের উপরে ইউরোপ সব থেকে বেশি ডিপেন্ড করছে। তো সেটা বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে এইটার পরে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে গেছে। তো এই যে ইউএসের সৌদি আরবের সব থেকে বড় তেল কোম্পানি যেটা আরামকো, সেটার উপরে আক্রমণ হয়েছে। আমি যদিও পত্রপত্রিকায় দেখছি এটা আসলে ইসরায়েল করেছে, মেবি সৌদি আরবকে ইনস্টিগেট করার জন্য। আরব আমিরাতেও আঘাত হয়েছে এবং সেখানেও প্রতিবাদ হচ্ছে। সাইদ ভাই একটু আগে বললেন এই বিষয়ে, আমার একটু মজাও লেগেছে যে বিশ্বের অনেক মানে অবৈধভাবে টাকা ইনকাম করা ধনীরা খুব বিলাসবহুলভাবে আরব আমিরাতে তারা প্যালেস নিয়ে থাকতো, তো সেখানে তারাও একটা দুশ্চিন্তায় পড়ে গেছে। তো আর মধ্যপ্রাচ্যের যে বিষয়টা বলে, দেখেন মধ্যপ্রাচ্যের দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো লিডারশিপ, একটা সাধারণ জনগণ। লিডারশিপ যতই আমেরিকার গোলামি করুক, সাধারণ জনগণ কিন্তু আমেরিকার গোলামিটাকে পছন্দ করে না। আমি উদাহরণ দিয়ে বলি, বাহরাইন এই যুদ্ধকে আমেরিকার পক্ষে আছে, বাট বাহরাইনে অবস্থিত মিলিটারি বেসে যখন ইরান আক্রমণ করেছে, বাহরাইনের সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসে উল্লাস করেছে। তো এই কারণেই এই জনগণের এই কারণেই সাইদ ভাই যেটা বললেন এক্স্যাক্টলি কারেক্ট, যে সৌদি আরব কিংবা ওই আমেরিকার অ্যালাই যে মিডল ইস্ট কান্ট্রিগুলো আছে, তারা ইরানের সাথে আমার ধারণা ওইভাবে এনগেজ হবে না। এবং আমি সেক্ষেত্রে আসলে আমরা একটু শেষটা শুনতে চাই আর কি, যে তাহলে কি কি হতে যাচ্ছে। তো আমার ধারণা এটা ইসের আপনার ওই ইসরায়েল এবং ইরানের আগের আক্রমণে যেটা হয়েছিল, যে সারা বিশ্বের প্রতিবাদ এবং ইরানের যে রিটালিয়েশন এবং তারপরে এই যে মানে লজিস্টিক ব্যাকআপটা কমে যাওয়া, এ সব কিছু মিলে একটা সময় আমার ধারণা মেবি আগামী এক সপ্তাহ খুব ইম্পর্টেন্ট, আগামী 15 দিনের ভিতরে আমরা একটা শেষের একটা বিষয় বুঝতে পারবো। তবে একটা জিনিস সত্যি, এই যুদ্ধে ইরানের অনেক ক্ষতি হবে, ইরানের অনেক ক্ষতি হবে, আবার এটাও সত্যি ইসরায়েলেরও অনেক ক্ষতি হবে। সেটি দেখতে আমরা আসলে দেখতেই থাকতে হবে, তাছাড়া আসলে অন্য কোনো অপশনও নেই। ধন্যবাদ আপনাকে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। আমরা জানি যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে, সেখানে হচ্ছে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, বন্ধই আছে আসলে প্রকৃত অর্থে। এই প্রেক্ষিতে ইউরোপে গ্যাসের দাম অলরেডি বাজারে কিন্তু 100% বেশি বেড়ে গিয়েছে। আর বিশ্বে মোট যে এলএনজি রপ্তানির প্রায় 20% তো এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়, যার বেশিরভাগই কাতারেরও সরবরাহ। এর কি প্রভাব আমাদের দেশে পড়তে যাচ্ছে আপনার কি মনে হয়? আচ্ছা, আমাদের দেশটা আগে একটু ইউরোপটা বুঝি। ইউরোপ যুদ্ধ চাইছে না। যেমন ধরুন এর আগে ইরাক আক্রমণ, অন্য লিবিয়া আক্রমণের সময় তো ন্যাটো সমস্ত দেশগুলা তারা মার্কিনের পাশে এসে দাঁড়িয়েছিল। এবার কিন্তু যুক্তরাজ্য তার সঙ্গে যুদ্ধ করছে না, ফ্রান্স তার মতো একটা নিরপেক্ষ অবস্থানে রয়েছে, অন্য দেশগুলো তাকেই হচ্ছে না। এবং ইরানের জনগণ ইউরোপের জনগণ তারা যুদ্ধবিরতি অবস্থান গ্রহণ করছে এবং তারা তার শিকার হচ্ছে, অলরেডি শিকার হয়ে গেছে সেখানে। তো এর অর্থ হচ্ছে যে এটাও কিন্তু যুদ্ধ থামানোর কিংবা যুদ্ধে পার্টিসিপেট না করা, ন্যাটোভুক্ত দেশগুলো পার্টিসিপেট না করাও কিন্তু একটা যুদ্ধবিরোধী মনোভাবেরই কারণ। আর একটা হচ্ছে যে দাম বেড়ে গেছে, তো এটা ইউরোপ বিপদে না, আমরাও বিপদে পড়ে যাব। এলএনজি গ্যাস, ফ্রান্স অলরেডি চার্লস দ্য গল নামে একটা বিমানবাহী রণতরী পাঠিয়েছে, যাতে করে হচ্ছে এই ভূমধ্যসাগরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যে সংকট সমুদ্রপথে, সেটি যেন বিপজ্জনক না হয়, সুরক্ষিত রাখবার জন্য সমুদ্রপথকে। ওইটা দিয়ে এত সুরক্ষিত হবে না, কেননা যুদ্ধ করে কোনো জায়গার তোর পথ তো সুরক্ষা করা যায় না। যুদ্ধ করে তার কোনো একটা একটা জাহাজকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওটাকে নিরাপদ রাখা যায় না। তো ওই নিরাপদ রাখতে হলে সেখানে যুদ্ধ থামাতে হবে এবং সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। অতএব যেখানে তেলের দাম এখন হচ্ছে বাজারে, আমাদের দাম, জিনিসপত্রের দামটা বেড়ে যাবে এবং অলরেডি তার প্রভাব আমরা কয়েকদিন দেখতে পাবো। বিশেষ করে তেলের দাম
তো এখানে বিদ্যুৎ সংকট, অন্যান্য বিভিন্ন রকম সংকট বাংলাদেশ নিপতিত হবে। এবং বাংলাদেশে একটা নতুন সরকার এসছে, তারা নতুন অনেক সম্ভাবনা, অনেক কিছু কর্মসূচি গ্রহণ করেছে, অনেক ওয়েলফেয়ার কিছু কর্মসূচি, অনেকগুলো ওয়েলফেয়ার কর্মসূচি আছে। কিন্তু এই ওয়েলফেয়ার কর্মসূচির সময় এই ধরনের যুদ্ধ তার কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষেত্রে কতদূর অগ্রসর হতে পারবে। এবং এই যুদ্ধটা আজ বাংলাদেশকেও, সারা পৃথিবীতে লেগেছে, বাংলাদেশকেও লাগবে। এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধবিরোধী যে একটা মনোভাব তো মানুষের রয়ে গেছে, যদিও মানুষ মনে করে যে এই যুদ্ধ, যেমন ইউরোপ যেভাবে নিরপেক্ষভাবে তারা মনে করে যুদ্ধ থামাও, তো বাংলাদেশ মনে করে যে যুদ্ধে তারা ইরানের পর যে ইনজাস্টিসটা হচ্ছে, তারা ইরানের এক ধরনের তাদের একটা মৌন সমর্থন রয়ে গেছে। তো এইটা বাংলাদেশে, এমনকি ভারতের জনগোষ্ঠীরও রয়ে গেছে। কিন্তু এই মার্কিন বিরোধী ভারতেও সবাই সোচ্চার, যদিও সেই সরকার একটা দোদুল্যমান অবস্থা, কিংবা দোদুল্যমান না, এই প্রথম হচ্ছে সরকার, যে সরকার হচ্ছে যে ভারত জোট নিরপেক্ষর অন্যতম নেতা, এবং সেই ভারত কিন্তু এখন ইসরায়েলের কোলে, অর্থাৎ মার্কিন ইসরায়েলের কোলে উঠে গেছে। তো এইটা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সেটা পারবে না, কেন বাংলাদেশের যে বাস্তবতা, তো বাংলাদেশে সেই বাস্তবতায় বাংলাদেশ তার নিরপেক্ষ অবস্থান, জোট নিরপেক্ষ অবস্থান, মধ্যপ্রাচ্যের প্রতি তার যে দরদ এবং তার সংহতি, এটা অব্যাহত থাকবে। কিন্তু মানুষের এক ধরনের ভয়াবহ কষ্টের মধ্যে তাকে দিন কাটাতে হবে, অর্থনৈতিক আজ তাকে ক্ষতিগ্রস্ত করবে। তবে আমি যুদ্ধের ক্ষেত্রে শেষ একটা মন্তব্য করি যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ধাক্কায় ইরান টিকে থাকা মানে হচ্ছে ইরান আগামী দিনে শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার একটা সম্ভাবনার দ্বারও খুলে গেছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক সঙ্গে থাকার জন্য। শেষ করছি আমাদের আজকের আয়োজন।